হাকিম হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, মুক্তিয়ার, তোমার মন্ত্রটা আমার চাই। কি 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 বলছেন হুজুর? আমার মুন্ডু? তোমার মুন্ডুটা আমার চাই। নমস্কার, আমি কুনাল। আমি অডিও স্টোরি বলি। বাংলা ও বিশ্ব সাহিত্যের নানা ধরনের গল্প শুনতে সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প বেনি লস্করের মুন্ডু। তাহলে শুরু করি। মুর্শিদাবাদ জেলার চেংড়িপোতা নামে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে 7-8টির বেশি পাকা বাড়ি নেই, স্কুল নেই, পোস্ট অফিস নেই। শুধু প্রতি শনিবার একটা হাট বসে। অনেক দূর দূর থেকে মানুষ আসে, অধিকাংশই গরিব, হিন্দু, মুসলমান। কিছুই দেখার নেই সেই গ্রামে। শুধু যেখানে হাট হয় তার মাঝখানে সাদা পাথরে তৈরি একটা মানুষের মূর্তি বসানো আছে। মূর্তিটা বেশ পুরানো, একজন বুড়ো মতন বাঙালি ভদ্রলোকের মূর্তি। চোগা চাপকান পরা, মুখখানা দুঃখী। মূর্তিটার পায়ের কাছে ইংরাজিতে কিছু লেখা ছিল। এখন এত অস্পষ্ট যে বোঝাই যায় না। হাটে যে সমস্ত মানুষ আসে তারা কেউ জানে না মূর্তিটা কার। পুরনো দিনের কথা আমরা বড্ড তাড়াতাড়ি ভুলে যাই। গ্রামের যেসব ছেলেরা চায়ের দোকানে কিংবা নদীর ধারে আড্ডা মারে, তাদের জিজ্ঞাসা করলেও বিশেষ কিছু বলতে পারে না। দু একজন ঠোঁট উল্টে বলে, শুনেছি লোকটা নাকি উকিল ছিল। গ্রামের খুব বুড়ো কয়েকজন জানে এই মূর্তির ইতিহাস। আমি একসময় মুর্শিদাবাদ জেলার গ্রামে পায়ে হেঁটে ঘুরেছিলাম। চিংড়িপোতা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি আসায় আমি দৌড়তে দৌড়তে গিয়ে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই বাড়ির মালিক আব্দুল রব আমাকে খুব খাতির যত্ন করেছিলেন। চমৎকার চমৎকার খাবার খাইয়েছিলেন। সে রাতে আমাকে আর আসতে দেননি, তার বদলে অনেক গল্প শুনিয়েছিলেন। সেইখানেই আমি বেনি মাধব লস্করের গল্প শুনি। সে অনেক দিন আগেকার কথা, তখন আমরা জন্মাইনি, আমাদের বাবারাও জন্মাননি। আমাদের ঠাকুর দাদা দাদুরা তখন খুব ছেলে মানুষ। সে সময় আমাদের দেশে পুরোপুরি ইংরেজ রাজত্ব। আমরা তখন পরাধীন জাতি। রাস্তায় মাঠে সাহেবদের দেখলে এদেশের মানুষ ভয়ে দূরে সরে যায়। আদালত বিচারালয়ে বেশিরভাগ হাকিম আর বিচারকও ছিলেন সাহেব। মুর্শিদাবাদের একটা মহকুমা শহরের আদালতে একজন সামান্য মোক্তার ছিলেন এই বেনি মাধব লস্কর। তখনকার দিনে ছোট উকিলকে বলা হতো মোক্তার। লোকে বলতো বাংলা জানা উকিল, কেননা আদালতে উকিল ম্যাজিস্ট্রেট সবাইকে তো তখন ইংরেজিতে কথা বলতে হতো। মোক্তাররা বাংলা ইংরেজি মিলিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নিত। মোক্তার কথাটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হতো মুক্তিয়ার। যাই হোক, সেই আদালতে 2-3 জন উকিল মোক্তার ছিল। তাদের মধ্যে বরদা রায় আর মোহন মোল্লার কাছেই বেশি মক্কেল আসত। বুড়ো বেনি মাধব লস্করের ভাগ্য ছিল খুবই খারাপ। সে একটু তোতলা ছিল বলে সে যখন উত্তেজিত হয়ে কিছু বলতে যেত তখন সবাই হেসে ফেলত। তাই মক্কেলরা কেউ তার কাছে সহজে আসে না। আদালতের সামনে একটা বটতলায় সে হ্যাংলার মতন বসে থাকে, আর লোকজন দেখলেই বলে ওঠে, এই যে এই যে এখানে আসুন, আলো মুক্তার, আলো মুক্তার।
নেহাত গরিব লোক ছাড়া বিশেষ কেউ আসে না তার কাছে। খুব কম পয়সা দিয়ে কাজ সারে। সারাদিনে বেনি মাধব লস্করের 8 আনা বা 1 টাকার বেশি রোজগার হয় না। বেনি মাধবের মুখে কেউ কখনো হাসি দেখেনি, সবসময় গোমড়া মুখ। সেটা তার রোজগার কম হয় বলে নয়, তার খুব মাথা ধরার অসুখ। সবসময় তার ভীষণ মাথা ধরে থাকে। তখন তো আর এত রকম মাথা ধরার ঔষধ বেরোয়নি যে টপ করে 2টো বড়ি খেয়ে নিলেই সেরে যাবে। নানা রকম কোবরেজি হাকিমি ওষুধ খেয়েও তার কিছুই হয়নি। মাঝে মাঝে তার যন্ত্রণা এত বাড়ে যে সে 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে ছটফট করে। কিন্তু এই বেনি মাধব লস্কর একদিন সবার কাছে দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। ব্যাপারটা শুরু হলো এইভাবে। একদিন আদালতের টিফিনের সময় বেনি মাধব লস্কর বাইরের সেই বটতলায় বসে আছে মক্কেলের আশায়। মাথার ব্যথাটা খুব বেড়েছে, 2 হাত দিয়ে চেপে ধরে আছে মাথা। এই সময় একজন জোয়ান চেহারার মুসলমান তার সামনে এসে দাঁড়ালো। বলল, কর্তা, আমার একটা গরু চুরির মামলা আছে। কি 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 মামলা? বসো এখানে, বসো এখানে, আলো করে বলো দেখি। আমার ও দুধলা ঘাই মুগলিকে পাচ্ছি না 2 দিন ধরে। ও তাহের আলী সেটাকে চুরি করেছে, নিজের গোয়ালে ঢুকিয়ে রেখেছে। গ্রামের আর 5 জনও দেখেছে। বেনি মাধব খাতা পেন্সিল বার করে কিছু লিখতে যাচ্ছিলেন। হঠাৎ লোকটা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার মাথার মধ্যে যেন চিড়িক করে উঠল। মুখখানা শুকিয়ে গেল। ভয় পেয়ে বলল, না 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 বাবু, আমি তোমার মামলা নিতে পারবো না। কেন? আগে টাকা দিতে হবে, তাই এই তো এনেছি টাকা। লোকটা তার কোমর থেকে একটা রূপোর টাকা বার করলো। বেনি মাধব সেটা ছুঁয়েও দেখল না। জিজ্ঞাসা করলো, তো 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 ওমার নাম কি? অজ্জব আলী? অজ্ঞে হ্যাঁ। তো 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 ওমার আয়ের নাম কি? অলাস ধুবি? আজ্ঞে হ্যাঁ। আমি বাবু তো 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 তোমার মামলা নিতে পারবো না। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তোমার মামলা আমি নিতে পারবো না। কেন বাড়ি যাবো? কেন? অন্য উকিল মুক্তার নেই? ভীমরতি ধরেছে বুড়োর। আমার গরু চুরি গেছে, আমি তার জন্যই মামলা করতে পারবো না। হ্যাঁ, আলো চাও তো আড়ি যাও। লোকটা কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। পেছন ফিরে হনহন করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। আশপাশে 2-1 জন উকিল মুক্তার ব্যাপারটা লক্ষ্য করেছিল। তারা সবাই অবাক। বেনি মাধবের এমনিতেই মক্কেল জোটে না, আর চকচকে রূপোর টাকা দেখেও সে মক্কেল ফিরিয়ে দিল। মোহন মোল্লা এসে জিজ্ঞাসা করল, আরে কি হে বেনি মাধব বাবু, লোকটাকে একেবারে তাড়িয়ে দিলে যে, ব্যাপারটা কি? ওটা ভালো না, আলো না। তা আগে থেকে চিনতে নাকি লোকটাকে? না 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 না। তাহলে আরে গরু চুরির মামলা নিয়ে এসেছে, হ্যাঁ, লোকটা ভালো কি খারাপ তা দেখার দরকার কি? না হে মোল্লা সাহেব, একটা অদ্ভুত ব্যাপার হলো, লোকটাকে আগে থেকে চিনতাম না। কে যেন আমার মধ্যে বলল ওই লোকটা পলাশ ধুবির অজ্জব আলী, ওর মামলা নিও না। বটে, এই যে তাজ্জব কথা। শুধু তাই নয়, লোকটার মুখের দিকে তাকিয়ে
আমি আর একটা জিনিস দেখলাম। এই একখানা যেন ছবি ফুটে উঠল। দেখলাম এই রজ্জবালি এই একখানা অস্ত্র দাঁড়িয়ে এই একটা 17-18 বছর বয়সের ছোকরার ঘাড়ে ওপ মারছে। মারতে মারতে তাকে এরেই ফেললো। এই লোকটা খুনি, এই লোকটা খুনি। আরে আজকাল কি আপিং টাপিং ধরেছো নাকি, না গাঁজা টাজা খাচ্ছ? না 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 না, বিশ্বাস করো, সত্যি দেখলাম, সত্যি দেখলাম। মোহন মোল্লা হাসতে হাসতে সবার কাছে এই গল্প করল। সবাই ভাবলো বুড়োর এবার মাথা খারাপ হয়েছে, জেগে জেগে স্বপ্ন দেখে। গল্পটা ছড়িয়ে পড়ল অনেকের মধ্যে। এখন বেনি মাধবকে দেখলেই লোকে হাসে, কিন্তু 2-3 দিন বাদে সত্যি সত্যি পলাশধুবির রজ্জব আলী মানুষ খুনের দায়ে ধরা পড়ল পুলিশের হাতে। সে তার প্রতিবেশীর 17-18 বছরের ছেলেকে মেরে কচুরিপানার তলায় লুকিয়ে রেখেছিল। লোকে একটু অবাক হলো। কেউ কেউ ভাবল ওই খুনের সময় নিশ্চয়ই বেনি মাধব কোনো ক্রমে দেখে ফেলেছিল। সেই কথাটাই সে বলেছে অন্যভাবে। এর দিন দশেক বাদে বেনি মাধব আরেকটা আশ্চর্য কাজ করে ফেলল। সেদিন আদালতে একটা বড় মামলা চলছিল। অনেকেই সেটা দেখতে এসেছে। শশধর কুণ্ডু বলে একটা লোক একসঙ্গে 3 জনকে খুন করেছে। আজ সেই শশধর কুণ্ডুর বিচারের শেষ দিন। নির্ঘাত তার ফাঁসি হবে। অন্য অনেকের সঙ্গে বেনি মাধবও শুনছিল এক কোণে বসে। হাতে তার কোনো কাজ নেই। মাথার যন্ত্রণাটা তার আজকে আবার বেড়েছে। 2 হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে রেখেছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, অসদর কুণ্ডু নির্দোষ, অসদর কুণ্ডু নির্দোষ। সবাই চমকে উঠল। আদালত চলার সময় এই রকম ভাবে চেঁচিয়ে ওঠা বেআইনি। হাকিম হচ্ছেন চার্লস উইলবারফোরাস। ছোকরা বয়স, ভীষণ রাগী। তিনি বললেন, সাইলেন্স, সাইলেন্স। অসদর কুণ্ডু নির্দোষ। হুজুর, ওকে ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন না হুজুর। সাইলেন্স, এই বক্তিয়ারকে নিকাল দেও। বেনি মাধব উঠে দাঁড়িয়ে বলল, ইয়োর অনার, আমাকে একদিন টাইম দিন। আমি জানি ও খুন করেনি। অসদর কুণ্ডু নট গিলটি, ইয়োর অনার। অসদর কুণ্ডু নট গিলটি। তারপর সে দৌড়ে আসামির কাছে এসে বলল, তুমি আর একদিন সময় চাও, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। খুন করেছে পুলিন সরকার, পুলিন সরকার। কি ঠিক কিনা বলো, ঠিক কিনা? খুব হই হই হয়েছিল সেদিন। বেনি মাধব বলেছিল, শশধর কুণ্ডুর বন্ধু পুলিন সরকার খুন করে বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়েছে। পুলিন সরকারের বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছতলায় মাটি খুললে রক্তমাখা ছুরি আর গয়না পাওয়া যাবে। সব মিলে গেল। সেই মামলায় খুব নাম ছড়িয়ে গেল বেনি মাধবের। সবার মুখে মুখে তার কথা। বরদা রায় আর মোহন মোল্লার খুব হিংসে হলো। লোকেরা এখন মামলার জন্য বেনি মাধব লস্করের কাছে আসে। কিন্তু বেনি মাধব সব মামলা নেয় না। আসামির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে অনেকক্ষণ। 2 হাতে নিজের মাথা চেপে ধরে, এদিক ওদিক ঝাঁকায়। তারপর এক সময় বলে, না 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 বাবু, তোমার মামলা আমি নিতে পারবো না। তুমি অন্য রাস্তা দেখো, অন্য রাস্তা দেখো। কিংবা কাউকে আবার বলে, ওমার মামলা আমি নেব,
কোনো হাকিমের সাধ্যি নেই তোমাকে শাস্তি দেয়। সত্যি সত্যি তার কথা মিলে যায়। যে মামলা সে নেয় না সেটা নির্ঘাত হার হয়। সে যে কটা মামলা নেয় প্রত্যেকটা জিতিয়ে দেয়। তার নাম রটে গেল হারা মামলার ধন্বন্তরী। সে নিজেও বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল এই রকম, হারা মামলার ধন্বন্তরী, পছন্দ মতন হারা মামলা লইয়া থাকি, সাফল্যের গ্যারান্টি 100%, ফিস 4 টাকা প্রতিদিন, দরদস্তুর নাই। পরপর কয়েকটা মামলা প্রায় অলৌকিকভাবে জিতে যাওয়ার ফলে বেনি মাধবের নামে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প উঠতে লাগলো। বেনি মাধবের রোজগার অনেক বেড়ে গেলেও তার এই সৌভাগ্য বেশি দিন যে থাকবে না তাও বোঝা যায়। তার মাথার মধ্যে সবসময় এখন অসম্ভব যন্ত্রণা। প্রতিটা মামলার পর সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার আয়ু আর বেশি দিন নেই। এর মধ্যেই স্থানীয় জমিদার নন্দরায়ের ছেলে মধু একটা মামলায় জড়িয়ে পড়ল। প্রজাদের সঙ্গে ঝগড়া বিবাদের সময় হঠাৎ গুলি চলে, 4 জন গরিব প্রজা মারা যায়। জমিদারের ছেলে মধুরাই গুলি চালিয়েছে, কিন্তু জমিদার বলছেন গন্ডগোলের সময় মধু তল্লাটেই ছিল না, সে ছিল বহরমপুরে। তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব কড়া, তিনি মধুরায়ের নামে সমন জারি করেছেন। এইসব মামলায় বড় বড় উকিল ব্যারিস্টার লাগে, কিন্তু জমিদার মশাই বেনি মাধব লস্করকে ডাকবার জন্য পালকি পাঠিয়ে দিলেন। বেনি মাধব তখন খুবই অসুস্থ, তবু জমিদারের ডাক এলে না গিয়ে উপায় নেই। পালকিতে যখন উঠতে যাচ্ছে তখন একজন বৃদ্ধ চাষি হাউমাউ করে কেঁদে এসে বলল, বাবু তুমি মামলা নিওনি বাবু, দুশ্মনটা আমার ছেলেকে মেরেছে, তুমি মামলা নিওনি বাবু। আমি আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে যাওয়ার ক্ষমতা আমার নেই, তাহলে আমি মরে যাব, মরে যাব। জমিদার মশাই বেনি মাধবকে খাতির করে বসালেন। রূপোর গড়গড়ার নল তার হাতে তুলে দিয়ে বললেন, চিংড়ি পোতা গাঁয়ের 50 বিঘে জমি আমি তোমার নামে লিখে দেবো। শেষ বয়সে তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পারবে। আগে হুজুর, আমায় কি করতে হবে? শোনো, কতগুলো গুন্ডা শ্রেণীর লোক আমার পাইক ওয়ারকান্দাজদের আক্রমণ করে, আমার পাইকরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। তা সে মামলা আমি পরে চালাবো, কিন্তু বেটারা আমার ছেলে মধুর নামে সমন জারি করিয়েছে। মধু তখন ছিল বহরমপুরে। তা সেখানকার 14 জন লোক, তার মধ্যে 2 জন মাস্টার, উকিল, একজন পুলিশও আছে। তারা হলফ করে এর সাক্ষী দেবে। মধুর কোনো হাত নেই এর মধ্যে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাহলে তো হুজুর এ কোনো ভালো উকিলই মামলা জিতিয়ে দেবে। আমার মতন সামান্য মোক্তারকে ডেকেছেন। তোমার সুনাম আছে যে তুমি যে মামলা নাও না। তুমি এ মামলা নিলে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না। অন্য উকিলরাও তোমাকে ভয় পাবে। কিন্তু হুজুর, আসামিকে না 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 দেখে আমি তো কিছুই করতে পারি না। কি বললেন? আসামি? আসামি বলছো কাকে? আমার একমাত্র ছেলে, সে আসামি? তাকে দেখার তো দরকার নেই।
আমি নিজেই তো সব বলছি তোমাকে। আগে না দেখলে আমি কিছু প্রমাণ করতে পারবো না হুজুর, এ ক্ষমতা আমার নেই। তখন জমিদারের ছেলেকে ডেকে আনা হলো। তাকে দেখেই বেনি মাধব নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বেনি মাধব অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। ব্যস্ত হয়ে উঠে জমিদারের লোকজন তাড়াতাড়ি জল এনে তার মাথায় ঢালল। একজন স্মেলিং সল্টের শিশি ধরল নাকের কাছে। বেনি মাধব আস্তে আস্তে উঠে বসল। তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত জোর করে বলল, হুজুর, হুজুর আমাকে মাফ করুন। এই আমলা আমাকে নিতে বলবেন না হুজুর। কেন? আমার ক্ষমতা নেই হুজুর, আমি পারবো না। তোমাকে আমি 500 টাকা দেব, 50 বিঘে জমি দেব। আমি পারবো না হুজুর। ঠিক আছে, 1000 টাকা দেবো আমি। হুজুর আমাকে ছেড়ে দিন হুজুর। দেখো মোক্তার, এ মামলা তোমাকে নিতে হবে, না হলে তোমার ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেব। তোমাকে আমি শেষ করে দেব মোক্তার। জমিদার এমন ভয় দেখাতে লাগলেন যে রাজি না হয়ে উপায় রইল না বেনি মাধবের। একতাড়া মোহর হাতে নিয়ে বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। সেদিন রাত্রিরে একটা সাংঘাতিক কাণ্ড হলো। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করতে লাগলো বেনি মাধব। একবার এপাশ আবার ওপাশ। কেউ যেন তাকে ধরতে চেষ্টা করছে, আর বেনি মাধব পালাতে চাইছে। বেনি মাধব সেই অবস্থায় চেঁচিয়ে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ভুল করেছি, আর করবো না, আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে মেয়ে বউ বেনি মাধবের বিছানা ঘিরে দাঁড়িয়েছে। বেনি মাধব কোনো রকমে উঠে বসে ছেলেকে বলল, শিগগিরই কাগজ কলম আন, কাগজ কলম। ছেলে কাগজ আর খাগের কলম এনে দিল। বেনি মাধব তৎক্ষণাৎ জমিদারকে চিঠি লিখল যে সে তার ছেলের মামলা নিতে পারবে না। তার শরীর ভীষণ অসুস্থ, সে আর কোনো দিনই আদালতে যাবে না। চিঠি লিখে বেনি মাধব ছেলেকে বলল, ওর হতে না হতেই এ চিঠি আর মোহরের থলি নিয়ে গিয়ে জমিদারকে দিয়ে আসবি, বুঝলি, দিয়ে আসবি, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সকালবেলা এক ছেলে চলে গেল জমিদার বাড়ি, আর এক ছেলে আদালতে গিয়ে খবর দিল বেনি মাধব মোক্তারি পেশা ছেড়ে দিচ্ছে। আজ থেকে সে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, ধর্মকর্ম করবে। এরপর আবার অন্যরকম একটা ঘটনা শুরু হলো। সেদিন সন্ধ্যাবেলা চার্লস উইলবারফোরাস এর পেয়াদা এসে খবর দিল যে হাকিম সাহেব বেনি মাধবকে ডেকে পাঠিয়েছেন। হাকিমের ডাক জমিদারের ডাকের চেয়েও বড়। বেনি মাধবের তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেই অবস্থাতেই পালকি ভাড়া করে যেতে হলো। হাকিম সাহেবের বাংলোটি সুন্দরভাবে সাজানো গোছানো। সবাই জানে তিনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু বেনি মাধবের সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগলেন। হাকিম বেশ বাংলা শিখেছেন। তিনি বললেন, মুখতিয়ার, তুমি কাজ ছাড়িয়া দিতেছ কেন? হুজুর, আমি আর বেশি দিন বাঁচব না হুজুর। এই গ্রামের বাড়িতে গিয়ে
এই শেষ জীবনটা কাটাতে চাই। কি করিয়া বুঝিলে যে তুমি আর বাঁচিবে না? সে আমি বুঝে গেছি হুজুর, আমি জ্বরে ভুগছি। হাকিম সাহেব নিজে উঠে এসে বেনি মাধবের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর দেরাজ থেকে কয়েকটা ওষুধ বার করে বললেন, এই ওষুধ গুলা খাইয়া নাও, 3 ঘন্টা পর খেয়ে নিলে দেখবে তোমার জ্বর সেরে গেছে। আর সেরে গেলেও আমি আর আসবো না হুজুর। মুখতিয়ার, এ কথা কি সত্যি যে তুমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারো যে সে দোষী না নির্দোষ? বেনি মাধব চুপ করে রইল। সাহেব আবার বললেন, আমার ফেসকা আমাকে এক কথা বলিয়াছে, আর অনেক কথা বলিয়াছে। সমস্ত জেলার লোকে এই কথা বিশ্বাস করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত ও চিঠি লিখে আমার কাছে জানতে চেয়েছে। হুজুর, আমি সামান্য লোক হুজুর। আমি লক্ষ্য করিয়াছি যে কাঁচা মামলা তুমি নাও, ঠিক ঠিক জিতিয়া যাও। এর রহস্যটা কি? সব খুলিয়া বলো, তোমার কোনো ভয় নাই। হুজুর, সব বিশ্বাস করবেন কিনা জানি না। ও অনেকদিন ধরে আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয়। ইদানিং কোনো মক্কেলের দিকে তাকালেই যন্ত্রণাটা বাড়ে। এক সময় মাথার মধ্যে সিড়িক করে ওঠে, আর কে যেন ফিস ফিস করে বলে দেয় সেই লোকটি ওসি নির্দোষ। How interesting! এর ব্যাখ্যা কি আছে? আমি জানি না হুজুর, তবে আমার মনে হয় মৃত মানুষেরা আমার সঙ্গে কথা বলে। মানুষ যখন কাউকে খুন করে তখন সেই মৃত লোকটির আত্মার একটা অংশ ওই হত্যাকারীর মধ্যে ঢুকে যায়। এই আত্মার অংশটুকুই ওই হত্যাকারীকে আজীবন শাস্তি দেয়। তার চোখের মধ্যে ওই আত্মাটি আমাকে বলে দেয় আসামি। আর যখন কোনো নির্দোষ লোককে দেখি তখনও এই নিহত ব্যক্তিটি আমার চোখের সামনে এসে বলে দেয় এ নয়, এ নয়। আসল লোককে এগিয়ে দিচ্ছি। আপনার সেই অসদার কুণ্ডুর এসটা মনে আছে হুজুর? আপনি তাকে এই ফাঁসি দিতে যাচ্ছিলেন। যে 3 জন খুন হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মেয়েও ছিল। তো আমি হঠাৎ দেখলাম সেই বাচ্চা মেয়েটি আমার ওকে সামনে এসে বলছে এ নয়, এ নয়, তুমি বলে দাও না এ নয়। আমি আমি আসল লোককে এগিয়ে দিচ্ছি। তখনই আমি সব দেখতে পেলাম। তখন চেঁচিয়ে না উঠে আমার উপায় ছিল না হুজুর। ফ্যান্টাস্টিক! ই কখনো হতে পারে? বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে হুজুর, কিন্তু আমার এরকম হয়। আচ্ছা মুখতিয়ার, একটা কথা তুমি বলো, তুমি যখন অপরাধীকে এই কথাটা বুঝিতে পারো, তাহলে তো তুমি ইচ্ছে করলেই সেই অপরাধীকে বাঁচিয়ে ভি দিতে পারো,
তুমি তখন তার বিরুদ্ধে প্রমাণ সমান সবই জানো, তাহলে সেগুলি সরিয়ে দিলে তো আর কাউকে ধরতে পারবে না। হুজুর, মাথার উপরে ভগবান আছেন, তিনি এই একমাত্র জানেন। আমি জেনে শুনে কোনোদিন অন্যায়ের পক্ষে পক্ষে নিইনি। আর যদি আমি করতাম তাহলে যেসব মরা মানুষ আমার সঙ্গে কথা বলে তারা কি আমার ছেড়ে দেবে? কালকেই তো কালকে কি হইয়াছে? বেনি মাধব একটু থতমত খেয়ে গেল, তারপর বলল, হুজুর, আপনি হাকিম, আপনার সামনে না 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 আমধাম বলা উচিত হবে না। কাল এক জায়গায় যেতে হয়েছিল আমাকে, ওই একজনের আমলা নিতে। এই আমি তার দিকে তাকিয়েছি, দেখলাম কি 4 জন গরিব চাষির মূর্তি সেই লোকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে আঙুল দেখিয়ে বলছে, এই উনি, এই উনি। আমি আর সে আমলা নিতে রাজি হলাম না হুজুর, কিন্তু সেই পক্ষ আমাকে ভয় দেখালো, জোর করে আমাকে সেই আমলা নিতে রাজি করালো। তা আজ রাতে সেই 4 জন মরা লোক ঘিরে তুললো আমাকে, ঘৃণার সঙ্গে বলতে লাগলো, তুমি তুমি আমাদের খুনিকে বাঁচাবে, তাকে বাঁচাবে। সেই জন্যই তো আমি মোক্তারি করে আজ থেকে ছেড়ে দেবো হুজুর, সেইটাই ঠিক করলাম। হাকিম সাহেব অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি বলিলে যে সব সময় তোমার মাথা পেছা করে, তো এর জন্য চিকিৎসা করাওনি? অনেক করিয়েছি হুজুর, কিছুতেই ছাড়ে না। হাকিম উঠে দাঁড়িয়ে চিন্তিতভাবে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, মুখতিয়ার, তোমার মঞ্জুরটা আমার চাই। হ্যাঁ, কি বলছেন হুজুর? আমার মন্টু? হ্যাঁ, তোমার মঞ্জুরটা আমার চাই। বেনি মাধব হাঁ করে তাকিয়ে রইল। হাকিম বললেন, তুমি রোনাল্ডের নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার, কলকাতায় বসে সে মশার পেট থেকে ম্যালেরিয়া জীবাণু বার করিয়াছে। সে আমার বন্ধু আছে, তাকে আমি খবর পাঠিয়েছি। তিনি এসে কি করবেন? শোনো, আমরা খ্রিস্টান, আমরা মানুষের মৃত্যুর পর আত্মার ঘুরে বেড়ানো কিংবা ও মারা মানুষের কথা বলা বিশ্বাস করি না। তোমার কেসটা খুব সম্ভবত প্যাথোলজিক্যাল। তোমার মাথার কারণের মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যে জন্য তুমি এসব কল্পনা করো। সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার মৃত্যুর পর তোমার মাথাটা কেটে ছিঁড়ে দেখতে হবে। হুজুর, কি বলছেন হুজুর? ভয় পাচ্ছ? তুমি মরিয়ে গেলে তো তোমার ব্যথা করবে না, ভয় কি আছে? হুজুর, আমরা হিন্দু, মৃত্যুর পর আমাদের সব আহ না করলে তার শান্তি হয় না। হয়তো দেহটা পুড়িয়ে তো নষ্ট করবে, তার চেয়ে বিজ্ঞানের উপকারের জন্য দিয়ে দাও। এর থেকে বিজ্ঞানে কোনো রহস্য বেরিয়ে যেতে পারে, তোমাকে দিতেই হবে মুখতিয়ার।
বেনি মাধব সেদিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। কি সাংঘাতিক কথা! সাহেব তার মুন্ডু কেটে নিতে চায়। এই সাহেব যে গোয়ার, জ্যান্ত অবস্থাতেই কেটে নিয়ে যাবে কিনা কে জানে। সেদিন থেকে সাহেবের পেয়াদারা তার বাড়ি পাহারা দিতে লাগলো। দুদিন বাদে বেনি মাধব একেবারে শয্যাশায়ী, মরমর অবস্থা। রাতের দিকে বেনি মাধবের অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, খবর পেয়ে হাকিম সাহেব দলবল নিয়ে হাজির হলেন, পাছে মূল্যবান মাথাটা আগুনে পুড়ে নষ্ট হয়। এদিকে এ খবর রটে গেছে যে সাহেব বেনি মাধবের দেহ পোড়াতে দেবে না। ম্লেচ্ছ ডাক্তাররা শরীরটা নিয়ে কাটা ছেঁড়া করবে। স্থানীয় হিন্দুরা খুব রেগে গেল। এটা তাদের ধর্মের অপমান। লাঠি সোটা নিয়ে তারা এগিয়ে এলো, কিছুতেই দেহ নিতে দেবে না। স্থানীয় মুসলমানরাও বলল, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়, সাহেবরা ধর্মে হাত দিচ্ছে। খুব গন্ডগোলের সম্ভাবনা দেখে জেলার ম্যাজিস্ট্রেটও এসে হাজির হলেন, সঙ্গে একজন ডাক্তার। সবাই মিলে ভিড় করে রইল বেনি মাধবের ঘরে। বেনি মাধব চোখ বুজে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, হাত দুখানা বুকের ওপর জোর করা। বিড়বিড় করে কি যেন বলছে, শোনা যায় না। একবার বুকের কাছে কান নিয়ে বোঝা যায় সে বলছে, ডাক্তার নাড়ি ধরে বসেছিল। একসময় হতাশ ভাবে ছেড়ে দিয়ে বলল, সব শেষ হয়ে গেল, সব শেষ। হাকিম সাহেব ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, সব শেষ হইয়া গিয়াছে? ভালো করিয়া দেখো দেখটা। ডাক্তার আবার পরীক্ষা করে বললেন, না, দেহে প্রাণ নেই। হাকিম তখন বেনি মাধবের আত্মীয় স্বজনকে বললেন, আপনাদের যে ধার্মিক কাজ আছে ও সারিয়ে আনেন, আমি এই ডেড বডি নিয়ে যাব, বরফে ঢেকে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, চার্লস, এ কাজটা কি ঠিক হবে? বেনি মাধবের ছেলে বললেন, না না, আমরা দেহ নিয়ে যেতে দেব না। আমি নিয়ে যাবাই। মুখতিয়ারের সঙ্গে আমার এ সম্পর্কে কথা হয়েছিল, ওর কোনো আপত্তি ছিল না। ঘরের মধ্যে একটা হৈ হৈ পড়ে গেল। কারো কথাই শোনা যায় না। মেয়েরা কান্নাকাটি করছে আর পুরুষরা চেঁচাচ্ছে। এই সময় বেনি মাধবের আবার চোখ খুলে গেল। ঘরের সবাই আঁতকে উঠল। ডাক্তার বলল, বাইজোব, বাইজোব। বেনি মাধব তীব্র চোখে তাকালো শুধু হাকিম সাহেবের দিকে। অন্যরকম গলার আওয়াজ, বেশ জোরে বলে উঠল, সাহেব, তুমি বাড়ি চলে যাও। ঘরের মধ্যে অনেকেই ভয় পেয়ে পালিয়ে গেল। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু হাকিম সাহেব একটুও ভয় পেল না। কাছে এগিয়ে এসে বলল, মুখতিয়ার, তুমি বাঁচিয়ে আছো। বেনি মাধব আবার বলল, সাহেব, তুমি এখনই বাড়ি চলে যাও, একটুও দেরি করো না। তোমার বাড়ির দারোয়ান মারা গেছে। তোমার ছেলে আর বউয়ের খুব বিপদ, শিগগিরই যাও। হাকিম সাহেব আর একটুও দেরি করলেন না।
দৌড়ে বাইরে চলে এলেন। তার ঘোড়া দাঁড় করানোই ছিল। সেই গভীর রাতে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন বাড়ির দিকে। অন্যরাও গেল পেছন পেছন। একটু পরেই পর বন্দুকের শব্দ শোনা গেল। ততক্ষণে বেনি মাধব আবার মরে কাঠ, সমস্ত শরীর ঠান্ডা। সেই রাতে হাকিম সাহেবের বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরা বাড়ির দারোয়ানকে মেরে বাংলোর ভিতরে ঢুকে মেম সাহেবকে আক্রমণ করতে যায়। মেম সাহেব তার ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। ডাকাতরা দুমদাম শব্দে দরজা ভাঙার চেষ্টা করছে। ঠিক সেই সময় হাকিম সাহেব এসে পড়েন। আর একটু দেরি হলে বউ আর বাচ্চাকে বাঁচানো যেত না। একজন ডাকাত মরল, দুজন ধরা পড়ল। হাকিম সাহেব বেনি মাধব লস্করের দেহ কাটা ছেঁড়া করে আর দেখতে চাননি। তার বদলে নিজের খরচে বেনি মাধবের একটা মূর্তি তৈরি করিয়ে তার গ্রামে স্থাপন করে দিয়েছিলেন। তলায় লিখে দিয়েছিলেন শেক্সপিয়ারের একটা লাইন, স্বর্গে মর্তে এমন অনেক ব্যাপার আছে হোরেসিও, যা তুমি কল্পনাও করতে পারো না।